হ্যালো স্টুডেন্টস, আজ আমরা রিভিশন ক্লাস করব। তোমরা জানো তোমাদের একটা ওরাল এক্সাম হতে চলেছে। সেই ওরাল এক্সামের সিলেবাস আমি ক্লাসরুমে আপলোড করে দিয়েছি। তোমরা নিশ্চয়ই আপলোড করে দেবে, আমি দিইনি, এখনও দেব, আর অন্য ম্যামরাও দেবে। এবার তার দেওয়ার আগে আমি যে চ্যাপ্টারগুলো তোমাদের ওরাল এক্সামে থাকবে তাই নিয়ে আমি আজকে রিভিশন ক্লাস করব। ঠিক আছে, তোমরা চ্যাপ্টারগুলো একবার দেখে নাও। প্রথমেই তোমাদের থাকবে লিটারেচার থেকে চ্যাপ্টার 2 কুয়োর ব্যাং প্রোজ, লিখেছেন স্বামী বিবেকানন্দ। এটা তোমাদের আগেই পড়ানো হয়ে গিয়েছিল। তোমরা গল্পটা ভালো করে পড়ে নেবে, আর গল্পের মধ্যে মার্ক করা জায়গাগুলো ভালো করে দেখে নেবে, মার্ক করা জায়গাগুলো বারবার পড়বে। ওকে, এবার পড়ার পর তোমরা এখানে যে মূল ভাবটা কুয়োর ব্যাং, সেখানে দেখো পৃথিবীতে বেশ কিছু মানুষ দেখা যায় যারা সবসময় নিজেদেরকে সকলের থেকে বড় মনে করে, বিদ্যা বুদ্ধি সবেতেই সে বড়, যদিও তাদের জ্ঞান সীমিত, কিন্তু তারা নিজেদেরকে অনেক বড় ভাবে। আসলে ওই সব মানুষ তারা নিজেদেরকে কুয়োর মতো জায়গায় আবদ্ধ রাখে, পৃথিবীর অনেক কিছুরই খবর রাখে না, নজরে থাকে না, অথচ এমন একটা ভাব দেখায় যেন তার কাছে ওসব কিছুই না। ঠিক আছে, আচ্ছা, মূল ভাবগুলো গল্পের হোক কবিতার হোক ভালো করে পড়বে, সেই সঙ্গে শব্দার্থগুলো আমি আরেকবার করে বলে দিই। দেখো, কুয়োর ব্যাং যে বাইরের কোনো খবর রাখে না, সাগরের ব্যাং জ্ঞানী মানুষের প্রতীক। এই দুটো অর্থ ভালো করে দেখবে। কুয়োর ব্যাং কি? কুয়োর ব্যাং হচ্ছে যে বাইরের কোনো খবর রাখে না। সাগরের ব্যাং অর্থ জ্ঞানী মানুষের প্রতীক। গ্রাহ্য গ্রহণযোগ্য, জোচ্চোর প্রবাঞ্চক বা ঠগ, লম্ফঝম্প লাফালাফি। আচ্ছা, আগমন আশা, জলময় বিস্তীর্ণ জলরাশি, মূর্খ বোকা, একত্র একসাথে, দুনিয়া পৃথিবী। আর অজ্ঞান কথা অর্থ হচ্ছে জ্ঞানহীন বা মূর্খ, যে কোনো একটা লেখার। আচ্ছা, তারপরে আমি এটা বলে দিলাম একবার যে কুয়োর ব্যাং, এটা যখন পড়বে গল্পটা ভালো করে পড়ে নেবে, কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোনো কিচ্ছু আসবে না। তোমাদের আগের ওরাল এক্সাম যেমন হয়েছে শুধু কোশ্চেন আনসার জিজ্ঞেস করা হবে, অর্থগুলো কোশ্চেনের মতো জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, এর মধ্যে তোমরা শুধু অর্থ পড়বে, মূল ভাবটা ভালো করে পড়বে, আর এই যে কোশ্চেন আনসারগুলো এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, দেখে নাও, এর মধ্যে থেকেই আসবে তোমাদের। আচ্ছা, কুয়োর ব্যাং গল্পটির লেখকের নাম কি? কুয়োর ব্যাং গল্পটির লেখকের নাম স্বামী বিবেকানন্দ। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, কে নিজেকে সবজান্তা বলে মনে করত? কুয়োর ব্যাং নিজেকে সবজান্তা বলে মনে করত। সাগরের ব্যাংটি, থার্ড কোশ্চেন, সাগরের ব্যাংটি কোথায় বেড়াচ্ছিল? সাগরের ব্যাংটি বেড়াচ্ছিল সাগরের তীরে। তারপরে, তুমি একটা কালো ভূত মহামূর্খ, কথাটি কে কাকে বলেছিল? আচ্ছা, এখানে একটু বড় করে আছে, তোমরা কিভাবে অ্যান্সার দেবে, তোমরা শুধু কে কাকে বলেছিল শুধু লিখবে কথাটি সাগরের ব্যাং বলেছিল কুয়োর ব্যাংকে, লাইনটা বলার দরকার নেই। তোমরা যখন ওরাল এক্সামে অ্যান্সার দেবে, এই যে ঘ নাম্বারের কোশ্চেনটা দেখো, তুমি একটা কালো ভূত মহামূর্খ, এইটা লাইন তোলা। তো কথাটি মেন প্রশ্ন হচ্ছে কথাটি কে কাকে বলেছিল। যখন তোমরা অ্যান্সার দেবে ওরাল এক্সামের, তখন তোমরা লিখবে কথাটি সাগরের ব্যাং বলেছিল কুয়োর ব্যাংকে, কথাটি সাগরের ব্যাং কুয়োর ব্যাংকে বলেছিল, এভাবে। কিন্তু লাইনটা তুলবে না, এখানে লেখা আছে লাইন তুলে, কিন্তু তোমরা যখন ওরাল এক্সামের অ্যান্সার দেবে তখন লাইন তুলে বলবে না। ওকে, খেয়াল রাখবে। 5 নম্বর, সাগরের জলরাশির সঙ্গে কি কুয়োর জলরাশির তুলনা করা যায়? না, সাগরের জলরাশির সঙ্গে কুয়োর জলরাশির তুলনা করা যায় না। আচ্ছা, 6 নম্বর, বলি বাপু হে তোমার আগমন হচ্ছে কোত্থেকে? এটাও লাইন তুলে, তোমরা যখন অ্যান্সার দেবে তখন লাইনটা বলবে না, যদি লিখে প্রশ্ন হতো তাহলে লাইনটা তুলে দেওয়া হতো। ওরাল তখন লাইনটা বলার দরকার নেই। আবার বলছি, বলি বাপু হে তোমার আগমন হচ্ছে কোত্থেকে, কথাটি কে কাকে বলেছিল? অ্যান্সার, কথাটি কুয়োর ব্যাং বলেছিল সাগরের ব্যাংকে। এই দুগুলো সব কটা 6টা কোশ্চেন আছে, প্রোজ থেকে 6টা কোশ্চেন ভালো করে পড়বে, আমি বারবার বলছি। ওকে, এবার আমরা পড়ব একটা পোয়েম। তাহলে প্রোজ হলো, এবার পোয়েমে আছে প্রার্থনা,
চ্যাপ্টার 6 প্রার্থনা লিখেছেন প্রিয়াঙ্গবাদা দেবী। দেখে নাও, প্রিয়াঙ্গবাদা দেবী। কবিতা মুখস্থ করার দরকার নেই, কবিতাটা এমনিই পড়বে, পড়ে মূল ভাবটা পড়বে। মূল ভাব দেখো, এটি একটি প্রার্থনামূলক কবিতা। এই প্রার্থনার উদ্দেশ্য হলো কবির জীবন যেন ফুলের মতো সুন্দর হয়, কবি যেন সকলকে ভালোবাসতে পারেন, দিন দুঃখী মানুষের সেবা করতে পারেন, এই সমস্ত কাজে ভগবান যেন তাকে সাহায্য করেন ও কবিকে শক্তি দেন, কবি যেন কখনো ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত না হন। এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে কবিতায় কবি যদিও নিজের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, তবুও এ প্রার্থনা আমাদের সকলেরই করা উচিত। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখো শব্দার্থগুলো পড়ব। শব্দার্থগুলো: শোভা, শোভা অর্থ সৌন্দর্য। আধার, আধার মানে পাত্র। সুগন্ধ অর্থ সৌরভ। তুষি, তুষি মানে তুষ্ট করি, মানে সন্তুষ্ট করি। অনিবার মানে অবিরল। অনুক্ষণ মানে সবসময়। জ্যোষ্ঠী, জ্যোষ্ঠী কি বা জ্যোষ্ঠী অর্থ কি? জ্যোষ্ঠী হচ্ছে লাঠি, জ্যোষ্ঠী মানে লাঠি। নির্ভর, নির্ভর ভরসা। জ্যোষ্ঠীটা ভালো করে দেখো, জ্যোষ্ঠী কি? জ্যোষ্ঠী মানে লাঠি, নির্ভর ভরসা। সেবী মানে সেবা করি। নিরন্তর, নিরন্তর কথার অর্থ কি? সর্বদা। আর বল, বল মানে শক্তি। তাহলে হয়ে গেল আমাদের দেখো প্রার্থনা কবিতার মূল ভাব, অর্থ। এবার আমরা প্রার্থনা কবিতা থেকে যে কোয়েশ্চেন আনসারগুলো সেগুলো একবার রিভিশন দেব। দেখে নিই। প্রার্থনা কবিতায় কবি ঈশ্বরকে কি কি নামে অভিহিত করেছেন? মানে এখানে যেহেতু ওরাল, তোমরা অতি ছোট করে উত্তর দেবে। প্রার্থনা কবিতার কবি ঈশ্বরকে কি কি নামে অভিহিত করেছেন? কবি ঈশ্বরকে, প্রার্থনা কবিতার কবি ঈশ্বরকে দয়াময়, সুন্দর এবং সর্বশক্তিমান ইত্যাদি নামে অভিহিত করেছেন। কি কি? দয়াময়, সুন্দর এবং সর্বশক্তিমান। ওকে। 2 নম্বর, প্রার্থনা কবিতাটি কে লিখেছেন? প্রার্থনা কবিতাটি লিখেছেন প্রিয়াঙ্গবাদা দেবী। 3 নম্বর, প্রার্থনা কবিতাটিতে কটি ঋতুর উল্লেখ করা হয়েছে? প্রার্থনা কবিতাটিতে 5টি ঋতুর উল্লেখ করা হয়েছে। ঋতুগুলোর নাম কি? ঋতুগুলি হলো শরৎ, হেমন্ত, গ্রীষ্ম, বসন্ত ও বর্ষা। হ্যাঁ, প্রার্থনা কবিতার উল্লিখিত ঋতুগুলি শরৎ, হেমন্ত, গ্রীষ্ম, বসন্ত ও বর্ষা। আচ্ছা, 4 নম্বর, কবিতাটিতে কবি নিজে অন্ধের যষ্টির মতো হতে চেয়েছেন কেন? বড় প্রশ্ন কিন্তু আসবে না, এখানে বড় উত্তর আছে। তোমরা ছোট প্রশ্নই আসবে, ছোট ছোট প্রশ্ন উত্তর মতো দেবে। অন্ধলোকের যষ্টি বা লাঠি যেমন একমাত্র ভরসা, তেমন কবিও অন্ধের যষ্টির মতো দিন দুঃখী মানুষের সেবা করে তাদের একমাত্র ভরসার জায়গা হতে চেয়েছেন। ঠিক আছে? আচ্ছা, পরের পাতায় যাই। পরের পাতা কি আছে? প্রার্থনা কবিতায় 5 নম্বর, প্রার্থনা কবিতায় কবি জীবনের সন্ধ্যা ও প্রভাতে কাকে কাছে থাকতে অনুরোধ করেছেন? প্রার্থনা কবিতায় কবি তার জীবনের সন্ধ্যা ও প্রভাতে ঈশ্বরকে কাছে থাকতে অনুরোধ করেছেন। 6 নম্বর, কবি কাদের নিরন্তর সেবা করতে চেয়েছেন? কবি দিন দুঃখী ও অনাথ মানুষদেরকে নিরন্তর সেবা করতে চেয়েছেন। আচ্ছা, 7 নম্বর, কবি নিজের জীবনকে ফুলের মতো সুন্দর করতে কেন প্রার্থনা জানাচ্ছেন? উত্তর, ফুল যেমন তার সৌন্দর্য ও পবিত্র সুগন্ধে সবার মন তুষ্ট করে, তেমনি কবিও চাইছেন ভগবানকে প্রার্থনা জানিয়ে তার জীবনে যেন ফুলের মতো সুন্দর হয়, যাতে সবার মন তিনি তুষ্ট করতে পারেন। আচ্ছা, 8 নম্বর কি আছে? ঈশ্বরের কাছে কবির কি কি প্রার্থনা ছিল? ঈশ্বরের কাছে কবির প্রার্থনাগুলি ছিল কবির জীবন যেন ফুলের মতো সুন্দর হয়, নেক্সট, তিনি যেন দিন দুঃখী মানুষের সেবা করতে পারেন, আর তার এই সমস্ত কাজে ভগবান যেন কবিকে সাহায্য করেন এবং কবিকে শক্তি দেন। ঠিক আছে? ছোট প্রশ্নগুলো ভালো করে পড়বে। কোনো অসুবিধা নেই, তোমরা একটু পড়লেই সব পারবে। তাহলে লিটারেচার হয়ে গেল। লিটারেচারে 2টো থাকবে, আরেকবারও বলছি, দেখে নাও। প্রোজ থাকবে, কুয়োর ব্যাং। ঠিক আছে? লিটারেচার থাকে, প্রোজ থাকবে, কুয়োর ব্যাং, আর পোয়েম থাকবে প্রার্থনা। এই হচ্ছে লিটারেচার। এবার আমরা পড়ব ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে থাকবে প্রথমেই চ্যাপ্টার 4 পদের শ্রেণীবিভাগ। পদের শ্রেণীবিভাগ তোমাদের চ্যাপ্টারটা ভালো করে পড়া আছে। পদ কি, কাকে বলে তোমরা জানো। বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ। পদ 2 প্রকার, নামপদ, ক্রিয়াপদ।
আচ্ছা, নামপদকে 4 ভাগে ভাগ করা হয়েছে: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় এবং ক্রিয়াপদ। নামপদ আর ক্রিয়াপদ তো আগেই যেন, নামপদকে 4 ভাগ: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, আর ক্রিয়াপদ আলাদা। তাহলে এবার আমাদের বিশেষ্য পদ কাকে বলে, বিশেষণ পদ কাকে বলে, কোনো সংখ্যা আসবে না, শুধু খেয়াল রাখবে কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, কোনটা অব্যয়, কোনটা ক্রিয়া। যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, প্রাণী, অবস্থা, গুণ, ভাব, কাজ ও সমষ্টির নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। অবশ্য করে উদাহরণগুলো পড়বে। বিদ্যাসাগরের দয়া ছিল সীমাহীন, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, বেশি ভোজন ভালো নয়, সে মনে ব্যথা পেল, জনতা খেপে উঠল, দুধ সুষম খাদ্য, বাঙালি ভ্রমণরসিক, বাঘ হিংস্র জন্তু। এই যে এক একটা, কোনোটা গুণের নাম, কোনোটায় কাজের নাম, কোনোটায় সমষ্টির নাম, জাতির নাম, স্থানের নাম, ভাবের নাম, বস্তুর নাম, প্রাণীর নাম বোঝাচ্ছে, এই সবই কিন্তু এক একটা বিশেষ্য পদ। এবার আসবো সর্বনাম পদ। বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলে সর্বনাম পদ। যেমন কি আমি, তুমি, সে, তারা, আমাদের, তোমাদের, তারা, তাকে, আপনি, আপনারা, এটা, সেটা, কেউ, যিনি, তিনি ইত্যাদি সবই হচ্ছে সর্বনাম পদ। বিশেষ্য পদের বদলে বা পরিবর্তে ব্যবহার করা হয়। এবার আমরা আসবো বিশেষণ পদ। বিশেষণ পদ কাকে বলে? যে পদের দ্বারা কোনো বিশেষণ ও সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। মনে থাকবে, বিশেষণ পদেরও বোঝাচ্ছে, বিশেষ্য পদেরও বোঝাচ্ছে, সর্বনাম, ক্রিয়া সবারই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝাচ্ছে, তাকে বলে বিশেষণ পদ। যেমন হারাধনের 10টি ছেলে, 10টিটা বিশেষণ। ছেলেটি সুন্দর গান গায়, সুন্দর বিশেষণ। আচ্ছা, আমাকে 5 কিলোগ্রাম চিনি দাও, 5 কিলোগ্রাম পরিমাণ বোঝাচ্ছে, এটাও বিশেষণ। তোমার মতো বোকা ছেলে দেখিনি, ছেলেটা কেমন সেটা বোঝাচ্ছে, বোকা বিশেষণ। গায়ে তার লাল জামা, লালটা বিশেষণ। এভাবে সে অতি শান্ত ছেলে, শান্তটা বিশেষণ, শান্তকেও আবার বিশেষিত করছে অতি, তাই বিশেষণেরও বিশেষণ আছে, অতিটা হচ্ছে বিশেষণ। ঠিক আছে, অতি শান্ত। তাহলে বিশেষণ পদ দেখলে এবার আমরা আসবো অব্যয় পদ। অব্যয় পদ কাকে বলছে? যে পদ শব্দ বা বাক্যকে জুড়ে দিয়ে তাদের মধ্যে একটা যোগ সাধন করে বা যোগ করে তাকে বলে অব্যয় পদ। হ্যাঁ, যেমন ধরো এবং, কিন্তু, অথচ, আর, সুতরাং, নচেত, কিংবা, নতুবা, বিনা ইত্যাদি হচ্ছে অব্যয় পদ। এই পদের কিন্তু কোনো পরিবর্তন হয় না, কোনো পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয় না। যদি বাক্যে বানাও তাহলে হবে সে দরিদ্র কিন্তু সৎ, বৃষ্টি হচ্ছে সুতরাং বাইরে যেও না, জোরে চলো নচেত ট্রেন পাবে না, জল বিনা মাছ বাঁচে না, মন দিয়ে পড়ো নতুবা ফেল করবে। এখানে কিন্তু, সুতরাং, নচেত, বিনা, নতুবা এগুলো হচ্ছে সব অব্যয়পদ। ওকে, এবার আমরা আসবো ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে বলছে? যে পদের দ্বারা কোনো কাজ করা বা কোনো কাজ হওয়া বোঝায় তাকে বলে ক্রিয়াপদ। কোনো কিছু করা, কোনো কিছু হওয়া বা কোনো কিছু আছে বোঝায় তাকে হচ্ছে ক্রিয়াপদ বলে। যেমন ধরো সুশান্ত সুর করে পড়ছে, পড়াটা হচ্ছে ক্রিয়া, পড়ছে। আমাদের জাতীয় পতাকায় 3টি রং আছে, আছে বোঝাচ্ছে এটা ক্রিয়া। রাতে হবে আলো, হওয়া বোঝাচ্ছে, তাই এখানে হবেটা ক্রিয়াপদ। বাতিগুলো মিটমিট করে জ্বলছে ক্রিয়াপদ। বনে থাকে বা আছে, এটাও ক্রিয়া, থাকেটা ক্রিয়া। তাহলে ক্রিয়াপদ বুঝলে তাহলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া আমরা পড়লাম। এবার এই উদাহরণগুলো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? এটা আমি আগেও পড়েছি, এই উদাহরণগুলো পরপর দেখে নেবে, সব কী আছে যেগুলো পড়লাম সেগুলোই এখানে লেখা রয়েছে। ওকে, আচ্ছা, এবার এই পদের শ্রেণীবিভাগ এখান থেকেও পড়বে, কিছুই না। বিশেষণ হয়তো একটা উদাহরণ দেওয়া হলো তোমাদের, যে যেমন কিভাবে ওরাল আসতে পারে বিশেষ্য পদ। যেমন ধরো কলকাতা একটি বড় শহর, এখানে এই বাক্যে বিশেষ্য পদ কোনটি? যেমন তুমি লিখলে কলকাতা। আবার ধরো হারাধনের 10টি ছেলে, এই বাক্যটিতে বিশেষণ পদ কোনটি? তুমি লিখলে 10টি। আবার ধরো রাম এবং শ্যাম পড়তে বসেছে, অব্যয় পদ বের করো, বাক্যটির মধ্যে অব্যয় পদ বের করো, তুমি লিখলে এবং। এবার যেমন ধরো মা রান্না করেন, এখানে এই বাক্যটিতে ক্রিয়াপদ কোনটি? রান্না করেন। এইভাবে সব আসবে। যেমন সর্বনাম ধরো তিনি আমাদের বাড়ি আসবেন, এখানে সর্বনাম পদ কোনগুলি? তিনি আমাদের। বা এটা আমার বই, এখানে সর্বনাম পদ কোনটি বাক্যটিতে? এটা। এইভাবে তোমাদের উদাহরণগুলো আসবে। ওকে, তাহলে হয়ে গেল চ্যাপ্টার 4 পদের শ্রেণীবিভাগ। এবার আমরা পড়ব চ্যাপ্টার 5 লিঙ্গ। তাহলে ল্যাঙ্গুয়েজ থেকে চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 লিঙ্গ। লিঙ্গ কাকে বলে? যে পদের দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদ
কে পুরুষবাচক বাচক স্ত্রীবাচক অথবা এদের কোনোটি নয় তা বোঝায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ। পুংলিঙ্গ কাকে বলছে? যে পদের দ্বারা প্রাণীবাচক, যে বিশেষ পদের দ্বারা পুরুষ জাতীয় কাউকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে। যেমন শিক্ষক, সিংহ, মোরগ, বৃদ্ধ, ছাত্র। মানে প্রাণীবাচক যে বিশেষ পদের দ্বারা, হ্যাঁ, প্রাণ আছে যে বিশেষ পদের, সেগুলো পুরুষ জাতীয় বোঝালে পুংলিঙ্গ। আবার প্রাণীবাচক বিশেষ পদের দ্বারা স্ত্রী জাতীয় কাউকে বোঝালে স্ত্রীলিঙ্গ: শিক্ষিকা, সিংহী, মুরগি, বৃদ্ধা, ছাত্রী ইত্যাদি। আবার অপ্রাণীবাচক মানে প্রাণ নেই, অপ্রাণীবাচক বিশেষ পদের দ্বারা স্ত্রী পুরুষ কাউকেও বোঝায় না, তাকে ক্লীবলিঙ্গ বলে। নদী, পর্বত, সাইকেল, মাটি এগুলো হচ্ছে ক্লীবলিঙ্গ। এবার প্রাণীবাচক প্রাণ আছে যে বিশেষ পদের দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝায় তাকে বলে উভয়লিঙ্গ। যেমন শিশু, কবি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ইত্যাদি। হয়ে গেল। তাহলে তোমাদের পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ বুঝলে। এবার লিঙ্গ পরিবর্তন মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তন করা, এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? এগুলো তো এক একটা করে পড়ানোর কিছু নেই, তোমরা ভেতরটা ভালো করে পড়ে নেবে। ওকে, আচ্ছা, এইগুলো একটু দেখবে। এখানে দেখা আছে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ। যেমন ধরো তোমাদের কিভাবে ওরাল এক্সামে আসতে পারে, যেমন যুবক শব্দটির লিঙ্গ পরিবর্তন করো, তুমি লিখলে যুবতী। বা আসলো ধরো জেলিনী, জেলিনী শব্দটির লিঙ্গান্তর কী হবে, তুমি লিখলে জেলি। বা হয়তো হাসলো শিশু কোন লিঙ্গ, তুমি লিখলে উভয়লিঙ্গ। শিশু কোন লিঙ্গ, উভয়লিঙ্গ, ঠিক আছে? এবং সিংহের লিঙ্গ পরিবর্তন কী হবে, সিংহী। বা সিংহী শব্দটি কী লিঙ্গ, তুমি লিখলে স্ত্রীলিঙ্গ। এইভাবে লিঙ্গান্তর আসবে। ওকে, তাহলে আমাদের হয়ে গেল আজকের পড়া। কী কী থাকবে আমি আরেকবার বলছি। ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে এই যে পদের শ্রেণীবিভাগ চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 লিঙ্গ, ঠিক আছে? এইগুলো ভালো করে পড়বে। লিটারেচার থেকে চ্যাপ্টার 2 প্রোজ, কুয়োর ব্যাং, আর চ্যাপ্টার 6 প্রার্থনা। তাহলে এই আমাদের আজকের বিষয়। তাহলে আজকের মতো এগুলো ভালো করে পড়বে। আজকের মতো টাটা, বাই।